আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে লাইভটা একদম ক্লিক করছি স্টার্টে, আজানটা শুরু হয়ে গেল। আসলে কিছু করার ছিল না, ঠিক আছে। তো আজকে আমাদের কোর্সের প্রথম হচ্ছে আমরা জিকে ক্লাস আমরা শুরু করব আজকে। হ্যাঁ, প্রথম জিকে ক্লাস শুরু করব। আমরা ইংলিশ ক্লাস করছি আগে 4টা, বেসিক ক্লাস করছি, সলভ ক্লাস করছি। অনেকগুলা ক্লাস করার মাধ্যমে সুন্দর মতো একটা চ্যাপ্টার আমরা ইংলিশে শেষ করার চেষ্টা করছি। তো যেটার পরীক্ষাও নেওয়া হবে। এবং আজকে আমাদের যেটা ক্লাস সেটা হচ্ছে জিকের ক্লাস। একদম আমরা বাংলাদেশের শুরু থেকে শুরু করব, কোনো মিডিল থেকে, ঠিক না? যে এমন না যে হঠাৎ করে মিডিল এক জায়গায় শুরু করলাম, প্রাচীন যুগ, এই যুগ, সেই যুগ, এমন না। একদম বাংলাদেশের ভৌগোলিক, মানে বাংলাদেশকে চিনে নিয়ে তারপর তারপর আমরা চিনতে যাব যে আসলে বাংলাদেশ কি ছিল, আগে কি ছিল, এখন কি আছে। হ্যাঁ, এগুলা দেখবো আমরা পরে। তো যাই হোক, কি হইলো এর আবার? আপনারা আপনারা তাড়াতাড়ি চলে আসেন ক্লাসে। ক্লাসে চলে আসেন তাড়াতাড়ি। আর আমাদের ক্লাস বই হচ্ছে খাতা কলম নিয়ে করতে হবে। বই সামনে নিয়ে না, পিডিএফ সামনে নিয়ে না, ঠিক আছে? এটা এটা যাচ্ছে না তো। এটা মাথায় রাখবা। হ্যাঁ, কি হচ্ছে? সাউন্ড ক্লিয়ার কি? সাউন্ড নাই, ভয় সাউন্ড নাই। হ্যালো হ্যালো, এটা যা সাউন্ড নাই তার প্রবলেম। সাউন্ড নাই আপনার নিজের প্রবলেম ভাইয়া। সাউন্ডটা আপনি নিজে চেক করেন। আপনি সাউন্ডটা চেক করেন। সাউন্ড হিউজ সাউন্ড আছে, আমরা দেখছি আমাদের ফোনের মধ্যে। তো যাই হোক, আরে ভাই রে ভাই, এখন আমরা যেটা করব, আমরা ক্লাস শুরু করব। খাতা নিয়ে বসবা, খাতা নিয়ে বসবা। এমন না যে এখানে ছবি তোলা রয়েছে সুন্দর মতো, বা হচ্ছে কোনো পিডিএফ অন করা রয়েছে আর আমরা দেখাইলাম। ওই যদি করতে হয় তাহলে তোমার জিকে ক্লাস, ইংলিশ ক্লাস, বায়োলজি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস করার দরকার নাই। তুমি একটা বই কিনো বাজার থেকে, কিনে নিজে নিজে দাগাও, নিজে নিজে পড়ো, লাভ আছে। একটা পিডিএফ ওপেন করা থাকবে, আর দাগায় দাগায় চলে গেলা, আর তুমিও নাচলা তার সাথে। এ লেখাপড়া করার তোমার দরকার নাই। এটা শুধু ক্লাসেই তোমার মনে হবে, শুধু ক্লাসেই তোমার মনে হবে ওয়াও, এই জিনিসটা জীবনেও দেখিনি। ক্লাস পর্যন্তই সমাপ্ত, ওই নিয়ে আর ঘরে ঢুকতে পারবা না। পরীক্ষার হলে যাওয়া তো দূরের কথা। কারণ যখন লিখে পড়ানো হয়, যখন একটা টিচার লিখে লিখে পড়ায়, প্রত্যেকটা ওয়ার্ড লিখতেছে, উঠতেছে। খেয়াল করো, খেয়াল করো তুমি। আমি আমি লিখতেছি, আমি লিখলাম 1 2 3 4 5 লিখলাম। খেয়াল করো, 5 পর্যন্ত লিখলাম। তুমি কিন্তু 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি, 4 লিখছি, 5 লিখছি, দেখছো কিন্তু। তুমি দেখতেছো, একটা সময় লাগছে। কিন্তু এখন কি করলাম দেখো, এই যে খালি বোর্ড, ফট করে নিয়ে আসলাম। কি, আচ্ছা বাচ্চারা, এই 5টা আমাদের দরকার, এই 5টা ওয়ার্ড, এই 5টা ওয়ার্ড আমাদের দরকার। তোমার লাভ হইল কি? তুমি তো দেখতেই পারলা না 5টা ওয়ার্ড কি রে ভাই। এরকম 20টা ওয়ার্ড এখানে লেখা রয়েছে, 20টা ওয়ার্ড লেখা রয়েছে। তোমাকে বললো এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। এটার মাথায় এই, এটার মাথায় গরু, এটার মাথায় ছাগল, এটা হচ্ছে মুরগি, এটা হাঁস। তুমিও লাফাইতেছো কেন ভাই? তোমার কি মাথায় বুদ্ধি নাই? ইন্টার পাস কিভাবে করছো তুমি? হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে কোন ওয়েতে পড়লে লেখাপড়া ভালো হয়, লেখাপড়া সুন্দর হয়, লেখাপড়া কোন ওয়েতে করলে আমার জীবনে কাজে লাগবে, পরীক্ষায় কাজে লাগাইতে পারবো। এখানে আমরা শুধু ক্লাসে কি দেখলাম, হ্যাঁ, ক্লাস কি দেখলাম, ক্লাসে কি হচ্ছে, এই নিয়ে আসলে হবে না। যাই হোক, আমি আর কথা বলবো না। তো আজকে জিকে ক্লাসটা আমি আসলে নিব না। আজকে জিকে ক্লাসটা নিবে আমাদের আমাদের স্যার, আমাদের ইলিয়াস স্যার নিবে। উনি হচ্ছে দীর্ঘ অনেক দিন ধরে, 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে জিকে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই পড়ান। তো আমরা চেষ্টা করছি। দেখো, আমি নিজেও আর্টসের স্টুডেন্ট। আমি গত বছর পর্যন্ত জিকে পড়াইছি। কেন কেন পড়াইছি? শুধু বাংলাদেশ বিষয় বলেছিল, আমি জানি বাংলাদেশ আন্তর্জাতিক দুইটাই আমি খুব ভালোভাবে পারি। বাট যে আমি ইংলিশ পড়াই 14 বছর ধরে, স্যার 8-9 বছর ধরে জিকে পড়াই,
তা আমার জিকে পড়ানো তার জিকে পড়ানো এক হবে না। এখানে তোমরা দেখবা এবছর থেকে একটা জিনিস দেখবা, ইন্টারন্যাশনাল জিকের নামই শুনি নাই, বানান করতে পারে না। মানে কি ভাইয়া, মক করলেন না, মানে তারা জীবনে নিজেরাই ইন্টারন্যাশনাল জিকে পড়ে নাই, পরীক্ষা দেয় না ইন্টারন্যাশনাল জিকে পড়ে, কিন্তু তোমাদের জিকে টিচার হবে দেখবা। তারা পড়াইতেছে কি ইন্টারন্যাশনাল জিকে। আরে ভাই তুমি তো পড়োই নাই জীবনে। কাইন্ড অফ জিনিসটা হয়ে গেছে যে বর্তমানে মেডিকেলে ইংলিশ আর জিকে পড়ানো, যেমন আমি আর্টসের স্টুডেন্ট, আমি যদি এখন প্রিপারেশন নিয়ে তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পড়াই, তো এখন বিষয়টা এমন হয়ে গেছে ইংলিশ আর জিকে পড়ানো। তো এই জিনিসগুলা থেকে তোমরা মাথাটা খাটাবা, সারা বাংলাদেশে ক্লাস আছে, দেখবা, করবা, তারপর ডিসিশন নেবা। এমন না শুধু ছন্দ শিখে ইনস্ট্যান্ট তোমার রিলিফ মনে হইলো তাই মনে করতেছো বেস্ট পড়ানো ছন্দ না। তাহলে বিশ্বের সেরা বিজ্ঞানী হইতো, বিশ্বের সেরা ট্যালেন্টেড হইতো, বিশ্বের সেরা হচ্ছে তোমার ডাক্তার হইতো সত্যেন্দ্রনাথ দত্ত। কি বলা হয় ওনাকে? ছন্দের জাদুকর। কে ছন্দের জাদুকর? কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে আইনস্টাইনের নাম পৃথিবীতে থাকতো না, স্টিফেন হকিং একটা অসুস্থ মানুষ, তার নাম পৃথিবীতে থাকতো না, থাকতো সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দ দিয়ে সব কিছু উল্টাই ফেলা যায় না। ইনস্ট্যান্ট পড়তে ভালো লাগে, হাট্টিম হাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিম হাটিম টিম। কিন্তু আসলেও কিন্তু হাটিম হাটিম টিমের পৃথিবীতে কোনো এক্সিস্টেন্স নাই। যাই হোক, আমরা শুরু করি। যাই হোক, আমাদের স্যারকে আমি অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। আর আমার সাথে ইংলিশ ক্লাসে দেখা হবে মাঝে মধ্যে, যদি সুযোগ পাই, দু একটা জিকে ক্লাসে আমি থাকতেও পারি স্যারের অনুমতি ক্রমে। তো তোমরা ক্লাস করো, হ্যাঁ, তারপরে আমি দেখা হবে আমার সাথে আবার নেক্সট ক্লাসে। ক্লাস করো, কেমন লাগে দেখো, এবং বেস্ট একটা ক্লাস পাবা তোমরা। বিকজ অফ, আবারও বলতেছি, 10 মার্কের জিকে পড়ানোর টিচার উনি না, নিজে 60 মার্কের জিকে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পাইছে। এখন তো 30 মার্কের জিকে, তাই না? এখন 30 মার্কের জিকে তিনি যখন চান্স পাইছেন, আমি যখন চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটি 60 মার্কসের জিকে ছিল। ক্যান ইউ ইমাজিন 60 মার্কস? ওকে, তো শুরু করো। ভালো থাকো, সুস্থ থাকো। আমি গেলাম, আবার আসতে পারি। ওকে, শুরু করো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? ঠিকঠাক শুনতে পারতেছো নাকি? একটু কষ্ট করে বলো, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমরা অলরেডি দেখেছি আমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এই ব্যাপারে, এই বিষয়ের উপরে আজকে আমাদের আলোচনা হবে। আর প্রথমেই আমি একটু আসলে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু শরীরটাও খুব একটা ভালো না, যার জন্য ভয়েস একটু সমস্যা হইতে পারে। আশা করি এটা একটু কাইন্ডলি কোপ আপ করে নিবা। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, তার আগে প্রথমে আমরা যে জায়গাটায় যাব, আমাদের যেহেতু আজকে বাংলাদেশের বা বাংলাদেশ বিষয়াবলীর আজকে আমাদের কি প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস উপলক্ষে প্রথম ক্লাসে আমরা প্রথমেই যে কথাটা আমরা পড়তে চেয়েছিলাম বা আমাদের বলা ছিল যে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ আমরা পড়ব হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। এই ভৌগোলিক বিবরণের মধ্যে বেশ কিছু জিনিস চলে আসবে, আমরা একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাব। আর তোমরা, মজার ব্যাপার যেটা, অনেক কিছুই তোমাদের জানার মধ্যে আসবে, সবই তোমরা জানো বা কম বেশি সবই জানো, বাট ব্যাপার কি একটু গোছায় নেওয়া বা আমরা গোছায় পড়ার যে চেষ্টাটা, সেটাই আমার সাথে তোমরা চেষ্টা করবে ইনশাল্লাহ। সাথে সাথে আমি তোমাদের সাহায্যে থাকবো। আসো, ঠিক আছে। বাংলাদেশ বিষয়াবলীতে যদি আমরা পড়তে যাই, বাংলাদেশের ভৌগোলিক বিবরণের যে ব্যাপার, সেখানে আমরা যাই, প্রথমে বাংলাদেশ সম্বন্ধে আমরা একটু জানি আগে। আচ্ছা, আমরা যদি বাংলাদেশের কাছে যাই, যেহেতু আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা সবাই জানি। বাংলাদেশের যে ভৌগোলিক বিবরণের তোমরা যাবা, তার আগে প্রথমে বাংলাদেশের নাম বা সবকিছু, আমাদের যে ব্যাপারটা বারংবার আমাদের সবার জানা উচিত, সেটা কি, যে বাংলাদেশের নাম তোমরা জানো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, খুব ভালো কথা।
এর আবার একটা ইংরেজি নাম রয়েছে, যেটা আমরা অনেক সময় অনেকেই কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। সেটা কি, যে পিপুলস বলবো না দা পিপুলস বলবো না কি বলবো, সেটা আমরা সর্বপ্রথম আগে সেইটা ক্লিয়ার করে নিই। দা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে আমরা বাংলাদেশের ইংরেজি নামটা কি বললাম? বাংলাদেশের ইংরেজি নামটা আমরা প্রথমে জানলাম যে দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। বহু ক্ষেত্রে বহুবার আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করতে যাই, বারংবারের বিগত বছরের প্রশ্ন আছে যে বাংলাদেশের ইংরেজি যে নামটা আমরা দেখি, যে টার্মসটা দেখি, সেখানে আমাদের একটু হজবরল একটা ব্যাপার এসে যায়। সেটা কি, কখনো হয়ে যায় পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, আবার এখানে এই অ্যাপোস্ট্রফি চলে যায়, এদিকে চলে আসে না। এত কাহিনী সবকিছুর শেষ অবসান সেটা কি, দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যাকে আমরা বলে থাকি দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। আচ্ছা, এই বাংলাদেশ বলতে গেলে এরপর প্রথমেই আমরা আর একটা জায়গায় একটু চলে যাব, একটু অবস্থান সম্বন্ধে আমরা একটু চলো ঘুরে আসি, একটু অবস্থান থেকে ঘুরে আসি। যদি এই পৃথিবীটাকে আমরা কল্পনা করি এটা একটা পৃথিবী, তার আগে আর একটা কথা, চিত্র নিয়ে মাথায় রাখবা, আমার চিত্র নিয়ে, এই আঁকানো চিত্র নিয়ে দয়া করে কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়বা না। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় যখন পরীক্ষা হয় তখন আমাদের সময় নাম্বার ছিল ৭০। কত নাম্বার ছিল? ৭০। এই ৭০-এ ড্রয়িংয়ে আমি পেয়েছিলাম অনেক নাম্বার। সো আমার ড্রয়িং নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ো না, একটু কষ্ট করে মানায় নিও, ঠিক আছে? ওকে, আসি। যেহেতু আমরা সবাই সায়েন্সের এখানে, আমরা অবশ্যই আমাদের দিকটা চিনি। দিস ইজ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে? ঠিক আছে, কথা বলবা, রেসপন্স করবা। ক্লাসে রেসপন্স না করলে ক্লাস আচ্ছা, ক্লাসে সবাই একটু রেসপন্স করবা। ফাল্গুনী রানী দাস, কিরে তুই এত খুশি কেন? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, আমাদের সাইডটা একটু রেসপন্স করবা, ক্লাসে রেসপন্স করতে হবে, সবাই কথা বলবা। আচ্ছা, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ পেয়ে গেছি আমরা, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। এখন এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, এখান থেকে যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে আমরা কি পাই? আমাদের বাংলাদেশের যে অবস্থান, তোমাদের কাছে এখন আমার প্রশ্ন, বাংলাদেশের অবস্থান কোথায়? আমরা যেহেতু এশিয়া মহাদেশের একটা রাষ্ট্র, আমরা কি এশিয়া মহাদেশের একটা রাষ্ট্র না? আমরা হচ্ছে এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র, তাই তো? এশিয়া মহাদেশের কোন পার্টটায় আমরা আমাদের দেশের অবস্থান, এটা একটু বলে ফেলবা। বাংলাদেশের অবস্থান কোথায়? এশিয়ার কোথায়? দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায়, না কোথায়? দ্রুত উত্তর করে ফেলো এটা, তারপর আমরা বাকি পড়ায় চলে যাব। দ্রুত, আমি জানি এটা তোমরা জানো, দ্রুত উত্তর করে ফেলো। সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, কি ব্যাপার, চুপ কেন? আচ্ছা, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র বললা, সমস্যা নাই, আমরা জানবো ইনশাল্লাহ, আমরা জানবো, জানার জন্য আমরা এখানে আসছি। বাংলাদেশ হচ্ছে কি? বাংলাদেশ হচ্ছে আনফরচুনেটলি দক্ষিণ পূর্ব, যারা বলছো একটু ভুল হয়েছে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, তাই না? বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র না? আচ্ছা, এখন এইখান থেকে তো বেশিরভাগই আমরা যারা, আমাদের যে আইডিয়াটা আছে, আমরা কি জানি, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এটা ওটা হ্যান ত্যান, বহু জয় ঝামেলা, ওই জয় ঝামেলার মধ্যে আমরা যাব না। নর্মালি
নর্মালি আমরা যদি জাস্ট একটু বিবেচনা করি, এই যে এই দিক থেকে একটা বিবেচনা করলাম, এই দিক থেকে একটা বিবেচনা করলাম, 23.5 ডিগ্রি বিবেচনা করলাম আমরা 23.5 ডিগ্রি বিবেচনা করলাম। একটা হচ্ছে দক্ষিণে, সেম ভাবে 23.5 ডিগ্রি বিবেচনা করলাম হচ্ছে 23.5 ডিগ্রি বিবেচনা করলাম কোথায়? আচ্ছা, 23.5 ডিগ্রি আঁকাইলাম কোথায় বলো? আচ্ছা, হ্যাঁ, এইভাবে যখন আমরা আগাইতে থাকবো, বা এই যে আমাদের এই যে উত্তর দক্ষিণে যে জায়গাটা, আমরা উত্তরে একটা আঁকাইলাম, আর একটা কি করলাম, আরেকটা অংশ নিলাম কোথায়? দক্ষিণে নিলাম। এখন আলটিমেটলি এটা করার কারণ কি? পৃথিবীটাকে আমরা যদি জাস্ট দুইটা অক্ষে ভাগ করে ফেলি, একটা হচ্ছে উত্তর অক্ষাংশ আর একটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ, একটা হচ্ছে উত্তর অক্ষাংশ আর একটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ। তাহলে এই উত্তর অক্ষাংশ আর দক্ষিণ অক্ষাংশের কেন আমরা করলামটা কেন, বা এটা কেন আঁকাইলাম, তাই তো কথা। আসো তাহলে এখন আসি, এই যে আমাদের 23.5 ডিগ্রি উত্তর যে অক্ষাংশটা, এটা আমরা বলতেছি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। আর এই যে এই পাশে আমরা দক্ষিণে নিলাম, একে কি বলতেছি? মকর ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তরকে আমরা কি বলতেছি? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে আমরা বলতেছি কর্কট ক্রান্তি রেখা, আর 23.5 ডিগ্রি দক্ষিণটাকে আমরা বলতেছি মকর ক্রান্তি রেখা। এখন ব্যাপার হচ্ছে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলা কেন পড়লাম, এগুলা কেন পড়তেছি? এগুলা সংক্ষিপ্ত করে আমরা জাস্ট দুইটা অংশ একটু দেখাই নিলাম। কেন? কারণ আমরা যদি একটু প্রিভিয়াসে খেয়াল করি, আমাদের বিসিএস সহ বেশ কিছু জায়গায় কারণ আমাদের কি মেডিকেলের জন্য বিসিএস এর প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা বিসিএস এর প্রশ্ন যখন খেয়াল করি, তখন কিন্তু এই অংশগুলো আমরা পেয়ে থাকি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সেটা কি দেখাচ্ছি। আসো, এই জিনিসটা লেখার মূল কারণটা কি আমার? এটা লেখার মূল কারণ হচ্ছে, দেখো, আমরা যদি বলি বাংলাদেশের অবস্থানটা কোন দিকে, একটু যদি ভূপ্রকৃতির কাছে যাই, আমরা যদি বাংলাদেশের ভূপ্রকৃতির কাছে যাই, তাহলে কি দেখি একটু খেয়াল করো তো, যে একদিকে কি পাই আমরা? একদিকে দেখি 20 ডিগ্রি, কি দেখি 20 ডিগ্রি 34 মিনিট। 34 মিনিটে কি পাই আমরা? এই উত্তর অক্ষাংশ থেকে তারপর আমরা কি পাই? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ পর্যন্ত একদিকে বাংলাদেশ কি বিস্তৃত, একদিকে হচ্ছে বিস্তৃত। আরেক দিক থেকে আমরা পাই সেটা আরেকটা অংশ হচ্ছে, আরেকদিকে আমরা পাই 88 ডিগ্রি থেকে এই যে আরেকটা অংশ, এই দ্রাঘিমাংশ থেকে কত পর্যন্ত? 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব। তাহলে এই পাশে আমরা পাইলাম কি? এই যে দুইটা অংশ পাইলাম, এই প্রশ্নটাই আমাদের একটা আশা প্রশ্ন, বাংলাদেশের অবস্থান নিচের কোনটি? এভাবে আমাদের দুইটার যে কোনো একটাই আমাদের আসার সম্ভাবনা থাকতে পারে। এখন চলো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম, নিয়েছি। এইবার আমরা সামনের দিকে অগ্রসর হই। চলো এখন এই যে টপিক অফ আমরা যে এই যে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এটা ওটা, এতক্ষণ যে এই যে সবকিছু আলোচনা গেল, আলটিমেটলি কি ধুম করে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, তোমাদের জন্য ব্যাপারটা কি হবে? একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তাহলে সেই ক্রিটিক্যাল জায়গাটা ক্লিয়ারের জন্য এখন আমরা যে জায়গায় যাব, এখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। চলো
আমরা বললাম যে বাংলাদেশের, এখন আমরা বাংলাদেশ পার্টে চলে যাচ্ছি। চলো, আমরা বাংলাদেশে ছিলাম কোথায়? বাংলাদেশের নাম আমরা পড়লাম। এইবার আমরা বাংলাদেশ থেকে যেটা বলবো যে জাতিসংঘের সদস্য অবশ্যই বাংলাদেশ। এইটা থেকে বারবার আমাদের এখান থেকে প্রশ্ন হয় না এমন বলা আসলে বা ভাবা খুবই বোকামি। তো সেটা কি? বাংলাদেশ ইউনাইটেড নেশন বা জাতিসংঘের সদস্য। সেটা হচ্ছে কি? কততম সদস্য? 136। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো। এবং সদস্যপদ লাভ করে 17ই সেপ্টেম্বরের 1974 সাল। 17ই সেপ্টেম্বর 1974 সাল। 17ই সেপ্টেম্বর 1974 সাল। এখানকার আরেকটা জিনিস তোমরা জানো যে আমাদের খুবই সিলি কথা এটা, আবার কারো কাছে আমাদের একটু কনফিউজ থাকতে পারে। সেটা কি? যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি? অনেক সময় অনেকের অনেক কনফিউশন এটাই এসেও থাকে। খুবই সিলি প্রশ্ন। চট্টগ্রাম। এটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, ঠিক আছে। আর বিভাগের যে জায়গাগুলো সবই আমরা জানি। আমাদের 8টি বিভাগ রয়েছে, সর্বশেষ ময়মনসিংহ, সেটাও আমরা জানি। এখন বেশ কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি না যে আমাদের মাথাপিছু আয় এটা ওটা সেটা সবকিছু আমরা যে বলে থাকি মাথাপিছু আয় এত, মাথাপিছু আয় জনসংখ্যা এত, একটা জিনিসের পাশে একটা জিনিস আমরা এভাবে দেখে থাকি, বিবিএস। এখন কথা হইতেছে বিবিএসটা কি? আমরা বিবিএসটা কি চলো জানি। বিবিএসটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটা কি বলতে পারি আমরা? বাংলাদেশ ব্যুরো অফ BUREAU। হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। এটা আমরা মাথায় রাখবো। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের জন্য। আচ্ছা, এইবার আমরা যে জায়গাটায় যাব, চলো সামনের দিকে আমরা অগ্রসর হই। সেটা হচ্ছে আমাদের বিভাগ রয়েছে কয়টা? 8টা। আমাদের বিভাগ কয়টা? 8টা। তবে প্রস্তাবিত আরো 2টা বিভাগ রয়েছে, এটা আমরা মাথায় রাখবো। প্রস্তাবিত আরো 2টা বিভাগ রয়েছে। এই 2টা আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো। প্রস্তাবিত বিভাগ হচ্ছে আমাদের পদ্মা ও মেঘনা। প্রস্তাবিত আমাদের আরো 2টা বিভাগ রয়েছে। খেয়াল করো, প্রস্তাবিত আমাদের আরো 2টা বিভাগ রয়েছে। একটা নাম হচ্ছে একটার নাম কি? পদ্মা, আর একটার নাম মেঘনা। পদ্মা ও মেঘনা। এদিকে আমরা জানি কি আমাদের জেলা রয়েছে 64টা। আমাদের জেলা রয়েছে কয়টা? 64টা। মজার ব্যাপার, এখানেও প্রস্তাবিত আর একটা জেলা রয়েছে আমাদের। সেটা কি? 65তম। এটা প্রস্তাবিত। হ্যাঁ, এগুলো কিন্তু প্রস্তাবিত, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। প্রস্তাবিত 65তম হচ্ছে ভৈরব। প্রস্তাবিত 65তম জেলা হচ্ছে ভৈরব। প্রস্তাবিত 65তম জেলা হচ্ছে ভৈরব। আচ্ছা, এবার আমরা আমাদের যে, ঠিক আছে, এখান থেকে আমাদের ভূপ্রকৃতি অংশে আমাদের আসা যে প্রশ্নগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে একটু আমরা কথা বলি। চলো, ভূপ্রকৃতির মধ্যে অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনে থাকবা কি আমাদের 3টা পার্ট রয়েছে। আমাদের 3টা পার্ট আমরা পেয়ে থাকি। সেটা কি? আমরা জানি যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আমরা পাই, এরপর প্লাইস্টোসিন কালের পাই, তারপরে হচ্ছে এদিকে লাস্টে আমরা পেয়ে থাকি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো সাম্প্রতিককালের ওই প্লাবনের ওই জায়গাটায় দেখা যায় যে খুব একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থ আসলে ওখানে বহন করে না।
তবে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় অ্যান্ড এই প্লাইস্টোসিনের যে সোপান এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলোর মধ্যে একদম এক্সাক্ট করে যদি বলতে হয়, একদম এক্সাক্ট করে যদি বলতে হয়, তাহলে তাহলে বলা যায় যে এই যে আমাদের টারশিয়ারি যুগের যে ব্যাপারটা এখানে টারশিয়ারি যুগের যে পাহাড়গুলো রয়েছে, তাছাড়াও এক্সাক্ট করে যদি কোনো কথা বলো, আমরা যদি 43তম বিসিএস এর প্রশ্নের দিকেও তাকাই, সেখানে আমরা ডিরেক্ট একটা প্রশ্ন হবে যে বাংলাদেশের কোথায়, বাংলাদেশের কোথায় কি রয়েছে, বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপানসমূহ রয়েছে। এটা কিন্তু একদম 43তম বিসিএস এর হুবহু প্রশ্ন। উত্তরটা ছিল কি? কুমিল্লা না? উত্তরটা ছিল কি? কুমিল্লা। তাহলে এই জায়গাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ভূপ্রকৃতির এই জায়গাটা আমরা, এই দুইটা জায়গা আমরা অবশ্যই পড়বো। সেটা কি? একটা আমরা পড়বো যে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ কি তিনটা ভাগে এখানে ভাগ করা হয়েছে। বাংলাদেশ কি তিন ভাগে, কয় ভাগে? বাংলাদেশ হচ্ছে তিন ভাগে বিভক্ত। তারা কারা? নাম্বার 1 কি হইল এর? দুষ্টিমি করতেছে কেন? বাচ্চারা একটু, এই বোর্ডের জন্য আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। বোর্ড হচ্ছে খুবই বোর্ড আজ কয়েকদিন ঝামেলা করতেছে, এটা খুবই বেয়াদব। আগের দিনও কিন্তু বোর্ড এইটা হয়েছিল, গতকাল ক্লাস নিলাম কিছু হয়নি। বোর্ডের আসলে আচ্ছা স্যার এখন শুরু করেন, মাঝে মধ্যে বেয়াদবি করে এরকম। বাচ্চারা আমাদের একটু কারিগরি ত্রুটির কারণে একটু সমস্যা হয়েছে। আসো, আমরা কই যেন ছিলাম? আমরা ছিলাম যে জিকে স্যার এক্সচেঞ্জ হয়ে আমাদের না ট্রান্সফরমেশন হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা কই ছিলাম? ভূপ্রকৃতি অনুসারে আমরা যে তিনটা ভাগে ভাগ করেছিলাম সেটা কি? সে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, তারপর হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আরেকটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এর মধ্যে আমরা অলরেডি বলে দিচ্ছি যে প্লাবন সমভূমিতে ওরকম আহামরি আমাদের প্রশ্ন আমরা খেয়াল করি নাই। ডিরেক্টলি আমরা যেটা বললাম যে কি এক নাম্বার থেকে আমরা পেয়েছিলাম যে কি টারশিয়ারি, এখানে আমরা পাইলাম টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, আরেকটা হচ্ছে প্লাইস্টোসিন। এখান থেকে কি আমাদের 43তম বিসিএস প্রশ্ন আসছে না? সো এই জায়গাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা মাথায় রাখবো। এরপর এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ রয়েছে, এর মধ্যে এইটা আমরা মনে রাখবো যে আমাদের একটা প্রশ্ন ছিল এই টারশিয়ারি যুগের একটা প্রশ্ন ছিল। সেটা কি? যে আমাদের বাংলাদেশের যে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে, বাংলাদেশের যে তিনটা ভূপ্রকৃতি অঞ্চল রয়েছে, এর মধ্যে এর মধ্যে নতুন বোর্ড আনতে হবে। হ্যাঁ, সবাই দাবি করো, সবাই দাবি তোলো, নতুন বোর্ড আনতে হবে। আমিও তোমাদের সাথে একমত, আমি সহমত। আচ্ছা, টারশিয়ারি যুগের এখানে আমরা একটা কথা বলবো, যেটা বলতেছিলাম যে বাংলাদেশে যে তিনটা ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে এর মধ্যে সব থেকে প্রাচীনতম এটা আমরা মাথায় রাখবো। এটা মাথায় রাখবা
বাংলাদেশের এই ভূপ্রকৃতি অনুসারে যে 3টা অঞ্চল রয়েছে এর মধ্যে টারশিয়ারি যুগটা হচ্ছে সবথেকে আমাদের প্রাচীনতম। আচ্ছা, এর আগে তোমাদের কিছু কথা আগে বলে নেই। আমাদের ভৌগোলিক বিবরণ এই জায়গাটায় যদি পড়তে যাই পুরা 2-3 ক্লাসেও পড়া যাবে, বিরাট আলোচনা। এত জায়গায় যায় আমরা আমাদের মাথা নষ্ট করব না, একদম এক্সাক্ট এর সাথে রিলেটেড এবং আসা প্রশ্ন সেই জায়গাগুলো আমি তোমাদের জন্য টাচ করে যাইতেছি, কারণ এক ক্লাসে আহামরি এতও বলা যাবে না। সো আমরা আমাদের পরীক্ষায় আসার মতো যা সেই জায়গাগুলো আমরা হাত দিব ইনশাল্লাহ। চলো এরপর এখান থেকে আমরা চলে যাব কই? এখান থেকে আমরা একটু বেড়াইতে যাব আমাদের দেশের একটা বড় অর্জন এবং সুনামের জায়গা, নাম তার বঙ্গোপসাগর। কোথায়? আমরা একটু যাব বেড়াইতে বঙ্গোপসাগরের কাছে। চলো যাই, বঙ্গোপসাগরের কাছে বেড়াইতে যাই। ঠিক আছে, বঙ্গোপসাগরের কাছে যাই, যার নাম কি বে অফ বেঙ্গল। এই ভূপ্রকৃতি থেকে বের করে তোমাদের একটু পরেই বাংলাদেশের সীমানা টিমানার মধ্যে নিয়ে যাব। চলো আগে ভূপ্রকৃতির জায়গাগুলো আগে শেষ করি। বে অফ বেঙ্গল থেকে আমাদের প্রথমেই একে নিয়ে যে তথ্যটা না পড়লে পাপ হয়ে যাবে, সেটা কি? পৃথিবীর বৃহত্তম উপসাগর। আমাদের দেশে একটা জিনিস যেটা কিনা পৃথিবীর বৃহত্তম, সেটা কি? পৃথিবীর বৃহত্তম উপসাগর, এটা মাথায় রাখবো। পৃথিবীর বৃহত্তম উপসাগর, এটা একটা আশা প্রশ্ন। সেকেন্ড আর একটা প্রশ্ন আশা আছে, যেটা দেখে মনে হইতে পারে যে না এই আজাইরা প্রশ্ন আমি পড়বো না, তবে এটাই আশা প্রশ্ন। সেটা কি? দেখো চলো, সেটা হচ্ছে এর গড় গভীরতা। এটাও একটা আশা প্রশ্ন। গড় গভীরতা, এই যে আমাদের বঙ্গোপসাগর, তার গড় গভীরতা কত? লিখবো না, বলো দেখি গড় গভীরতা কত? বঙ্গোপসাগরের গড় গভীরতা কত? দ্রুত রেসপন্স করতে হবে ভাই। তোমরা রেসপন্স না করলে আমি তো আসলে বুঝবো না যে ক্লাস করতেছো কিনা, বা সামনে আসো কিনা, বা কাদের পড়াইতেছি। এটা না বুঝলে পড়াইতেও ভালো লাগে না। কথা বলো বাচ্চারা। উপসাগর কি? আচ্ছা, উপসাগর হচ্ছে বাচ্চা, উপসাগর হচ্ছে 3 দিক স্থল দ্বারা বেষ্টিত একটা জলভাগ। হ্যাঁ, আর সাগর তো মনে করো যে বিস্তীর্ণ জলরাশি, হিউজ একটা বিস্তৃত জলরাশি আর কি। আচ্ছা, সাবাস, 8,500 ফুট। তোমরা তো আমার চেয়ে ভালো পারো, গুড, থ্যাংক ইউ, পারছো। গড় গভীরতা হচ্ছে কত চালাক? 8,500, হ্যাঁ 8,500 ফুট, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এর সাথে আরেকটা কথা জড়িত, যে সরাসরি একটা প্রশ্ন ছিল যে বেঙ্গল ফ্যান নামে একটা কথা ছিল এখানে, যে বেঙ্গল ফ্যান কোথায় অবস্থিত। এখান থেকে আরেকটা কথা আছে যে বেঙ্গল ফ্যান ভূমিরূপ অবস্থিত কোথায়? এখানেই, এই সেই বঙ্গোপসাগরে অবস্থিত বেঙ্গল ফ্যান ভূমিরূপ কোথায় অবস্থিত? দেখো, বেঙ্গল ফ্যান ভূমিরূপ অবস্থিত এখানেই। দেখো, ক্লাসটা সাজানো হয়েছে এরকম করে যে তোমাদের প্রশ্নের সাথে সাদৃশ্যতা রেখে আলটিমেটলি পড়াগুলা সাজানোর আমি চেষ্টা করছি। এখন কতটুকু হয়েছে এটা তোমরা আসলে দেখতে পারো, দেখো। আচ্ছা, এরপর আরেকটা কথা এখানে আছে। এরপর আরেকটা কথা একটু মাথায় রেখো, এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, সেটা জাস্ট একটু কানে শুনে রাখো। সেটা হইতেছে কি, এই যে আমাদের বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর যেটা কিনা ত্রিভুজ আকৃতির উপসাগর। একটু জাস্ট মাথায় রেখো, এটা মুখস্থ না রাখলেও চলবে। এর সাথে আরেকটা জায়গা আছে, হিউজ একটা শব্দ যেটা তোমাদের খুব জানা, সোয়াচ অফ নো গ্রাউন্ড।
দেখো তো এই শব্দটার সাথে তোমরা পরিচিত না? সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড। এর নাম শুনছো? এর নাম শোনো নাই এমন কেউ আশা করি এখানে কেউ নাই। এটা হচ্ছে কি বঙ্গোপসাগরের এই প্রচন্ড মানে একটা গভীরতম একটা খাত, বঙ্গোপসাগরের গভীরতম খাত। এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের গভীর খাত, যার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড। এর আরেকটা নাম আছে, এর অপর নাম হচ্ছে গঙ্গা খাত, এর অপর নাম গঙ্গা খাত, সোয়াচ অফ নো গ্রাউন্ড বা গঙ্গা খাত। এটা আমরা মাথায় রাখবো। এরপর এর সাথেই এখান থেকেই আরেকটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল, 90 ইস্ট রিজ নামে আরেকটা কথা আছে। সেটা হচ্ছে বা এই বঙ্গোপসাগরেরই অংশের সাথে সম্পর্কিত। সেটা কি দেখো, 90 ইস্ট রিজ, 90 ইস্ট রিজ, এটা মাথায় রাখবা। 90 ইস্ট রিজ বাংলাদেশের বঙ্গোপসাগরের অংশের সাথে সম্পর্কিত, বাংলাদেশের বঙ্গোপসাগরের অংশের সাথে সম্পর্কিত। আচ্ছা বাচ্চারা এইবার খোকু চোখ খুললো। আমরা আচ্ছা, ভূপ্রকৃতির অংশ আমরা আলোচনা আমাদের যথেষ্ট করা হয়েছে। আমরা বেশ কিছু রেখা সম্বন্ধে আলোচনা করছি। এই রেখার মধ্যে আর একটা কথা আমরা আমাদের বোর্ডের কারণে মেবি স্কিপ হয়ে গেছিল তখন। আসো, এই যে একটা রেখা, এটা যে লিখছিলাম তখন মনে আছে অবশ্যই, কর্কট ক্রান্তি রেখা, যেটা কিনা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে, মানে কি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে চলে গেছে। সেটা কি আমরা এই কর্কট ক্রান্তি রেখা, সেটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন হয় যে বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে কোন রেখা, বা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রমকারী রেখাটি কোনটি বা কথা ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা, আচ্ছা, তোমাদের এখানে অনেকেরই একটা প্রশ্ন দেখতেছি, কি 90 ইস্ট রিজ কি? আচ্ছা, এখন আবার এটা শুনতে হবে। আচ্ছা, ঠিক আছে। 90 ইস্ট রিজ হচ্ছে তোমার বঙ্গোপসাগরের মধ্যে বঙ্গোপসাগরে অবস্থিত 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার সমান্তরালে একটি নিমজ্জিত পর্বতশ্রেণী আর কি। কথা ক্লিয়ার? যার নাম বলা হয় হচ্ছে বা যেটা পরিচিত 90 ডিগ্রি ইস্ট রিজ বা 90 ইস্ট রিজ নামে। এটা তোমাদের না জানলেও চলবে, আমরা জাস্ট প্রশ্নটা আসছে এই জন্য তোমাদের তার সাথে পরিচয় করাই নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে একটু সামান্য পরিসরে এখন আয়তন সীমানার মধ্যে একটু ঢুকে যাই। আমরা একটু আয়তন সীমানার মধ্যে ঢুকে যাই। নয়েজ কই থেকে পাও তুমি? নয়েজ কিসের? কথা ক্লিয়ার? 90 ইস্ট রিজ ক্লিয়ার? এই কই থেকে কপি করতেছো? বাংলাদেশের বঙ্গোপসাগরের অংশের সাথে সম্পর্কিত এরকম না, এটা না বললাম না মাত্র যে কি বলছি? মাত্রই বললাম না যে বঙ্গোপসাগরে অবস্থিত, কি বলছি? বঙ্গোপসাগরে অবস্থিত 90 ডিগ্রি পূর্ব রেখার সমান্তরালে একটি নিমজ্জিত পর্বতশ্রেণী। বললাম তো মাত্র, এটা নিয়ে তো মাথা কাঁপাচ্ছ কেন? আয়তনে আসি আমরা এবার একটু আমাদের আয়তনের মধ্যে চলে যাই। আয়তন থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পাই, কিন্তু আয়তন থেকে আমাদের আয়তন ও সীমানা থেকে আমরা একটা প্রশ্ন বা বেশ কিছু প্রশ্ন পেয়ে থাকি। সেটা কি দেখি? আয়তন থেকে আমাদের সরাসরি, আয়তন এবং সীমানা থেকে আমাদের সরাসরি একটা প্রশ্ন ছিল। সেটা কি?
সেটা হইতেছে যে বাংলাদেশের সাথে ভারতের সীমারেখা বা সীমান্ত রেখার দৈর্ঘ্য, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রেখার দৈর্ঘ্য, যেটা আমাদের আয়তন সীমানার মধ্যে পড়ে যাবে, সেটা কি আমরা জানি না। বাংলাদেশ ও ভারতের এখন এই আয়তন ও সীমানার মধ্যে আমরা এখন প্রবেশ করতেছি। চলো, এরপর আমরা দেশে ফিরবো, পরে ফিরবো, আমরা একবারে দেশে ফিরে ক্লাস শেষ করব। তার আগে আমরা আয়তন ও সীমানার মধ্যে চলে যাই। চলো, আয়তন ও সীমানার মধ্যে গেলে প্রথমে আমাদের যেটা জানবো আমরা, বাংলাদেশের সীমানা রয়েছে কোন দুইটা দেশের মধ্যে। বাংলাদেশের সীমানা রয়েছে কোন দুইটা দেশের মধ্যে? একটা হচ্ছে বাংলাদেশ, তাই তো, বাংলাদেশ। এর সীমানা রয়েছে কার কার সাথে? এর সীমানা রয়েছে মূলত ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে। ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে। বাংলাদেশের, আমরা যদি বলি বাংলাদেশের সীমানা রয়েছে কার কার সাথে? বাংলাদেশের সীমানা রয়েছে আমাদের মায়ানমার এবং ইন্ডিয়ার সাথে। এর মধ্যে এই যে আমাদের ইন্ডিয়ার এই অংশটুকুর যে জায়গাটা, সেটা আমাদের সরাসরি পরীক্ষায় একবার চলে আসছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সীমারেখার দৈর্ঘ্যটা কতটুকু, সীমারেখার দৈর্ঘ্য কত, সেটা আমরা অবশ্যই জানি। 4156 কিলোমিটার। এখানে একটা আবার রয়েছে, কনফিউশন আছে, সেটা হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে বর্ডার গার্ডের অনুসারে, একটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের ভিত্তিতে একটা, আর একটা হচ্ছে তোমার মাধ্যমিক ভূগোল বই আমাদের যে রয়েছে তার অনুসারে একটা, সেটা হচ্ছে 3715 কিলোমিটার। এই দুইটা নিয়ে কারো এরকম কনফিউশনে যাওয়ার কোনো দরকার নাই, যেটা আসলে তোমাদের অপশনে থাকবে বা যদি কখনো ফেস করো। এটা হচ্ছে আমাদের বর্ডার গার্ডের অনুসারে, আর একটা হচ্ছে যেটা, আরেকটা কি বললাম, আরেকটা বললাম হচ্ছে 3715, যেটা ওইটা হচ্ছে আমাদের মাধ্যমিক যে ভূগোল বই তার অনুসারে। তাহলে সেক্ষেত্রে যে ভাই এটা জেনে রাখলাম, মায়ানমার আর মানে ইন্ডিয়ার বাংলাদেশটা জেনে রাখলাম, তাহলে মায়ানমার কি দোষ করছে? মায়ানমারটাও জেনে রাখি, জাস্ট একটু মাথায় রাখি। এটা লেখা লাগবে না, মাথায় রাখো, ভিডিওতে তো থাকবেই। 271 কিলোমিটার, ওই যে সেম কথা, বিজিবি, এটা হলো বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশের অনুযায়ী। আর যেটা মাধ্যমিক ভূগোল সেটা হচ্ছে 280, মাধ্যমিক ভূগোল বই অনুসারে 280, মাধ্যমিক ভূগোল বই অনুসারে কত? 280। এই হচ্ছে আমাদের কথা। আর এর মধ্যে বাংলাদেশের টোটাল এই সীমানার মধ্যে আমাদের বাংলাদেশের কতগুলা জেলা আছে, কতগুলো কি আছে, কমন কি আছে, এই জায়গাগুলো আমরা একটু এখনই জেনে ফেলবো। সেটা কি? যে বাংলাদেশের যে সীমান্তবর্তী জেলা, সেগুলা হচ্ছে টোটাল 32টা। টোটাল সীমান্তবর্তী জেলা কয়টা? সীমান্তবর্তী জেলা কয়টা? সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এর মধ্যে হচ্ছে দেখো, আজকে 30 আর 3 যোগ করে কিভাবে 32 হয় সেটা করি। আসো, এর মধ্যে 30টা আছে কার সাথে? ভারতের সাথে। আর 3টা আছে মায়ানমারের সাথে। তাহলে 30 যোগ 3 কেমনে 32 হয়? আজকে তাই আমরা করব। আসো, কিভাবে 30 যোগ 3 হয়, 30 যোগ 3 ইকুয়াল টু 32 কিভাবে হয়, চলো একটু তাহলে করে ফেলি। আসো, মজার ব্যাপার, এটাও সঠিক কথা, হ্যাঁ, যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে বা সীমানা রয়েছে 30টি জেলার, আর মায়ানমারের সীমানা রয়েছে 3টা জেলার। বাট টোটাল বলছি আমরা সীমান্তবর্তী জেলা 32টাই। কিভাবে? এই যে বাংলাদেশের ইন্ডিয়া এবং মায়ানমার এর দুইটার সাথেই একটা জেলা রয়েছে, যার নাম রাঙামাটি।
যার নাম রাঙামাটি। তাহলে আমরা কি বলতে পারি যে একমাত্র কি রাঙামাটি জেলা হচ্ছে আমাদের দুইটা দেশের সাথেই সীমানা রয়েছে। রাঙামাটি জেলাটার ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে এই দুইটা দেশের সাথেই সীমানা রয়েছে যে জেলাটির তার নাম হচ্ছে রাঙামাটি। তার নাম কি? তার নাম হচ্ছে রাঙামাটি। এখানে একটা কথা একটু জানায় রাখি তোমাদের, এই যে আমাদের মায়ানমার, এই মায়ানমারের বা মিয়ানমার যেটাই বলো, এই মিয়ানমারের দুইটা প্রদেশ আছে আমাদের সাথে যাদের সীমানা। একটার নাম রাখাইন আর একটা নাম হচ্ছে চীন। এটা একটু মাথায় রেখো, জাস্ট চীন প্রদেশ, দুইটাই প্রদেশ, এটা একটু মাথায় রেখো, খাতায় না রাখলেও চলবে, আমি একটু তোমাদের জানায় রাখলাম, কখনো যদি কোথাও দেখো যেন কোনো কনফিউশনে না পড়ো, এই জন্য একটু জানায় রাখলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব, যেহেতু আমরা সীমানার মধ্যে আছি, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মোট সীমানাটা এখন জেনে নেব। চলো, আমাদের বাংলাদেশের টোটাল এরিয়া, মানে বাংলাদেশের টোটাল এরিয়া বলতে কি, ওই যে মানে টোটাল, একটু মিস হয়েছে বলা, টোটাল এরিয়া আসলে এরকম না, কারণ আমরা এখন আছি সীমানার মধ্যে, তো এই জন্য বলছি আর কি, যে টোটাল এরিয়া আর কি কিসের, যে সীমানা, যে জায়গাটা, হ্যাঁ, এই যে এখানে আবার সীমানাটা উল্লেখ করে দিলাম যেন কেউ কনফিউশনে না পড়ো। এই সীমানার টোটাল এরিয়াটা আমাদের কতটুকু? টোটাল এরিয়াটা হচ্ছে 5138, 5138, হ্যাঁ। ওই যে আবার সেই কথা অনুযায়ী ওখানে 5138 কিলোমিটার সূত্র, ওই যে বললাম যে এই দুইটা নিয়ে কেউ কনফিউশনে পড়ো না, বর্ডার গার্ড, এটাই মাথায় রাখো, এটাই আলটিমেটলি বেশি গ্রহণযোগ্য। আর একটা আছে, আমরা এত আমাদের না জানলেও চলবে। আর কথা ক্লিয়ার? এর মধ্যে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, সেটা হইল আমাদের যে অর্থনৈতিক সমুদ্র সীমা এবং রাজনৈতিক সমুদ্র সীমাটা মাস্ট মনে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক, দুইটা কিন্তু দুই কথা, একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা, আর একটা হচ্ছে, আমি লিখতে তোমরা জানা থাকলে উত্তর করে ফেলো, অর্থনৈতিক সমুদ্র সীমা, আর একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। কেউ কোনো কথা বলতেছো না কেন? অর্থনৈতিক সমুদ্র সীমা আর রাজনৈতিক সমুদ্র সীমা, কেউ কোনো কথা বলতেছো না? আরে কষ্ট লাগতেছে। আচ্ছা, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এনএম লিখলে তো আবার সায়েন্সের পোলাপান, তোমরা তো আবার কইবে না যে মানে কি নিউটন মিটার লিখছি, এনএম লেখাও তো মুশকিল, নটিক্যাল মাইল লিখে দিলাম। নটিক্যাল মাইল, পরে আবার বলবা যে 200 নিউটন মিটার, এনএম লিখলাম না, এই জন্য নটিক্যাল মাইল লিখে দিলাম। আর রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। কথা ক্লিয়ার? একটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা আর একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। আচ্ছা, এখানে এই হচ্ছে আমাদের সীমানার ব্যাপার, এই হচ্ছে টোটাল সীমানার কথা। এই সীমানা শব্দটা যেহেতু আসে, সীমানা শব্দটার কথা আসলে আর একটা কথাও মাথায় চলে আসে, যেটার কথা হচ্ছে কি, সীমানার মধ্যে আর একটা কথা চলে আসে, যা হচ্ছে আমাদের বিরোধপূর্ণ জায়গা বা বিরোধপূর্ণ অঞ্চল বা বিরোধপূর্ণ সীমান্ত। এই কথাগুলো আমাদের আলটিমেটলি কি চলে আসে, ব্যাপারটা তাই না? আমরা যখন কোনো সীমানা নিয়ে কথা বলি, আমরা যদি সীমানা নিয়ে কথা বলতে যাই, সেক্ষেত্রে বিরোধপূর্ণ সীমান্ত বা বিরোধপূর্ণ সীমানা, এই জায়গাগুলো আমাদের মধ্যে চলে আসে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জায়গা নিয়ে বেশ কিছু জায়গায় সমস্যা বিদ্যমান, তথা পুরো পৃথিবীতেই যে কোনো দেশে পাশাপাশি কেউ থাকলে তাদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার সৃষ্টিপাত হয়। আচ্ছা, প্রথমেই আমরা যদি বলি, প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা না বললেই না, যার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ।
দক্ষিণ তালপট্টি দ্বীপ। আমরা বেশ কয়েকটা জায়গার নাম লিখবো, এখন একটু দ্রুত আমরা লিখে ফেলবো আমরা। আচ্ছা, অর্থনৈতিক আর রাজনৈতিক সীমানার মধ্যে পার্থক্যটা ভাইয়া দেখো, অর্থনৈতিক হচ্ছে, আগে রাজনৈতিকের মধ্যে আসি, যে তুমি এইটুকুর বাইরে, এই 12 নটিক্যাল মাইলের বাইরে তুমি পার করতে পারবে না, 12 নটিক্যাল মাইলের উপরে তুমি যাইতে পারবে না যে কোনো কাজে। আর তুমি অর্থনৈতিক সমুদ্র সীমা কি, যে 200 নটিক্যাল মাইল আছে এর মধ্যে থেকে তুমি যে কোনো কিছু, তোমার যদি প্রয়োজন হয়, তুমি যদি কিছু ধরতে মরতে চাও, তুমি যাইতে পারবা। নর্মাল ধরো কি, তুমি কি করবা, তুমি মাছ মারবা, অর্থনীতি রিলেটেড কোনো কাজ করবা, যে কোনো কিছু, যাও 200 নটিক্যালের মধ্যে যাও। কিন্তু রাজনৈতিক কোনো কাজে বা এইরকম কোনো বিষয়ের মধ্যে তুমি 12 নটিক্যাল ক্রস করতে পারবা না। যেমন তুমি যদি, কি বলে এটাকে, তোমার দেশের যে বর্ডার গার্ড, তুমি 12 নটিক্যাল মাইল পার করতে পারবা না। 12 নটিক্যাল মাইল পার করলে ঝামেলা হয়ে যাবে। কথা ক্লিয়ার? আর কিছুই না, অর্থনৈতিক আর রাজনৈতিক এটা আহামরি কোনো কিছু না। আসো, দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই যে, হ্যাঁ এই যে বলে দিছে একজন অলরেডি, সাতক্ষীরা। আমরা এই জায়গাগুলা দ্রুত একটু কলম চালাবো। আচ্ছা, দক্ষিণ তালপট্টি দ্বীপ হচ্ছে আমাদের সাতক্ষীরা। এরপর সেকেন্ড ওয়ান, মুহুরীর চর। এরপর আমরা বলবো হচ্ছে মুহুরীর চর। মুহুরীর চর হচ্ছে কোথায়? এটা হচ্ছে এটা হচ্ছে কোথায়? ফেনী। মুহুরীর চরটা কোথায়? মুহুরীর চরটা হচ্ছে মুহুরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। আচ্ছা, এবার হচ্ছে মুহুরীর চর। মুহুরীর চর হচ্ছে ফেনী জেলায়। হ্যাঁ, মুহুরীর চরটা হচ্ছে ফেনী জেলায়। আচ্ছা, অনেক সাউন্ড আসতেছে, কিসের? মানে আমার কথার না অন্য কোনো সাউন্ড? বলো তো, আমি আসলে অনেকক্ষণ ধরে বলতেছো তোমরা, আমি বুঝে উঠতে পারতেছি না কিসের সাউন্ড আসতেছে। অনেক, আমাকে একটু ক্লিয়ার করো, আমি আসলে বুঝতেছি না তোমাদের কথা। হ্যাঁ, সাউন্ড আসলে কিসের? আচ্ছা, আমরা বলতেছিলাম কি, যে মুহুরীর চরটা কোথায়? ফেনী জেলায়। মুহুরীর চর কোথায়? ফেনী জেলায়। আসো, এরপর আমরা বললাম হচ্ছে এখানে আরেকটা সীমান্ত আছে, যেটার নাম হচ্ছে বিলোনিয়া। এটা ওই ফেনীতেই, বিলোনিয়া সীমান্ত। বিলোনিয়া, ওদের আরেকটা সীমান্ত রয়েছে বিলোনিয়া সীমান্ত। আরেকটা এখানে আছে হচ্ছে রৌমারী ও বড়াইবাড়ি, গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা। রৌমারী লিখতে পারছো বাচ্চারা? রৌমারী ও বড়াইবাড়ি। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলায়। এটা হচ্ছে কোথায়? কুড়িগ্রাম জেলায়। আর একটা আছে হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের নির্মল চর। এটার নাম হচ্ছে নির্মল চর। নির্মল চর, এটা কোথায়? নির্মল চরটা হচ্ছে আমাদের রাজশাহী সীমান্তে অবস্থিত। কোথায়? রাজশাহী সীমান্তে। আচ্ছা, আমাদের আরেকটা অনেক সময় এসে থাকে বা বলে থাকে, যেটা হচ্ছে বলে চর ফরিদ। আরেকটা নাম হচ্ছে চর ফরিদ, ওইটা একটু মাথায় রেখো। জাস্ট চর ফরিদটা হচ্ছে আমাদের এই নাফ নদীর মোহনাতেই অবস্থিত আর কি। বাংলাদেশ মিয়ানমারের আমাদের যে বিরোধপূর্ণ স্থান রয়েছে ওই জায়গাটাতেই আর কি, ওটা এক বিরোধপূর্ণ জায়গা, যে নাফ নদীর মোহনা যেটা, এটা হচ্ছে চর ফরিদ। এটা আমাদের বাংলাদেশের মায়ানমারের মধ্যে একটা বিরোধপূর্ণ জায়গা। আচ্ছা, এই হচ্ছে এরে আমারে মাইরা ফেল। বিলোনিয়া সীমান্ত কি? সীমান্ত হচ্ছে কেমনে বুঝাই রে ভাই? দুইটা দেশের মধ্যে যে অঞ্চল, তাকে আমরা কি বলি? সীমানা বা সীমান্ত। বুঝতে পারছো বাচ্চা? আচ্ছা, এইবার চলো, এইবার আমরা আরো একটু ডিপে ঢুকতেছি, বাংলাদেশের ডিপে ঢুকতেছি, যে আমাদের বাংলাদেশের সাথে কার কার কিভাবে কি রয়েছে, বাংলাদেশের কোথায় কি, বা বাংলাদেশের পূর্বে কি, পশ্চিমে কি, উত্তরে কি, দক্ষিণে কি, একটু জেনে আসি। বাংলাদেশের পূর্বে হচ্ছে, বাংলাদেশের পূর্বে আমরা যখন বলবো, বাংলাদেশের পূর্বে আমরা কি পাবো? বাংলাদেশের পূর্বে আমরা পাবো আত্রি ও মিমিকে।
বাংলাদেশের পূর্বে আমরা কাকে পাবো? আত্রি ও মিমিকে। কিভাবে দেখি? তাহলে পূর্বে কে? পূর্বে হচ্ছে কে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মিয়ানমার। তাইলে আমাদের যদি কখনো বলা হয় বাংলাদেশের আমাদের যে পূর্ব সাইডটাতে, আমাদের পূর্ব পাশটাতে অবস্থান কার বাচ্চারা? পূর্ব পাশটাতে একটু খেয়াল করো, পূর্ব পাশটাতে অবস্থান কার? পূর্ব পাশটাতে হচ্ছে ভারতের কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম, তাই না? আমরা বললাম কি? আত্রি ও মিমি। আমাদের পূর্বে, বাংলাদেশের পূর্বে তাহলে কার অবস্থান? পূর্বে হচ্ছে আত্রি ও মিমি, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। এরপরে হচ্ছে পশ্চিমে, পশ্চিমটা অনেক কঠিন, এই জন্য পশ্চিমটা সবার শেষে পড়বো। পশ্চিমটা অনেক কঠিন, এই জন্য কি করব? পশ্চিমটা সবার শেষে পড়ব। তার আগে একটু উত্তরে যায় বেড়ায় আসি। চলো উত্তরে যায় বেড়ায় আসি। উত্তরে কি? বাংলাদেশের উত্তরে কাকে পাবো? উত্তরে পাবো হচ্ছে এক লোক ভারতে বেড়াইতে যায় ও শুধু একটা ওয়ার্ডই শিখছে। বলে না যে ওই যে কি যেন হিন্দিতে বলে অনেক সময়, আপ মে কিয়া হোগা, কি সব বলে, তো ও খালি ওইটাই শিখছে। কি শিখছে? আপ মে। ও আর কিছু পারে না। আপ মে, ওই যেখানে যায় খালি ঘুরা ফিরা খালি এই একটা কথাই ও বলে। ও ঘুরে ফিরে খালি ওর এক কথা, ওর আর কোনো কথা নেই, মানে আর কোনো কথা ওর জানা নাই। ওই কি বলে ঘুরে ফিরে, তাহলে কি বলে ও? সেটা হচ্ছে আপ মে। এখন সবাই তো আর ওর মতো পাগল না, বা বুঝতেছে না। এখন না বোঝার কারণ কি? ও পরে বলতেছে যে আলটিমেটলি এমন না, আলটিমেটলি কেমন, আলটিমেটলি আসো দেখি কি করা যায়। আলটিমেটলি কি? এটা কি? আসাম। হ্যাঁ, কি দেখি, কথা বলো বাচ্চারা। আপমেতে কি হইতে পারে তাইলে? আচ্ছা আসো, আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা, ওই বলতেছে হচ্ছে আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি। একটাকে হচ্ছে একটা কি বলতে পারি? দেখো আগে লিখে নিই, আসাম। আরেকটা কি? আসাম। আসামের পর হচ্ছে পশ্চিমবঙ্গ। আরেকটা কি? মেঘালয়। আচ্ছা, এই একটা কথা, এভাবে ওটাকে মনে রাখতে পারো, আদারওয়াইজ এভাবেও মনে রাখতে পারো। সেটা কি? কিসের ম্যাপ? আসামের ম্যাপ। কার ম্যাপ? আসামের ম্যাপ। আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম। তাহলে বাংলাদেশের উত্তরে আমরা কাকে পাচ্ছি? উত্তরে আমরা পাচ্ছি হচ্ছে কাকে? ম্যাপ আসাম, মানে আসামের ম্যাপ আর কি। সেটা কি? মেঘালয়, পশ্চিমবঙ্গ, অ্যান্ড দেন কি? মেঘালয়, পশ্চিমবঙ্গ, অ্যান্ড দেন কথা বলো। মেঘালয়, পশ্চিমবঙ্গ, আরেকটা হচ্ছে আমাদের আসাম। এই হইতেছে আমার উত্তরে। এবার আমরা চলে যাচ্ছি কোথায়? ওই যে বলছিলাম। আর দক্ষিণে তো বিরাট কঠিন। দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এইবার তোমাদের একটা কথা বলছিলাম যে সবচেয়ে কঠিন জায়গা, মানে বিরাট ঝামেলা, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে পশ্চিমে, তাই না? তাহলে পশ্চিমে কি আছে একটু চলো দেখে আসি, এত কঠিন জায়গা।
পশ্চিমে যে জিনিসটা আছে সেইটার নাম হইতেছে, দেখো বাংলাদেশের পশ্চিমে যেটা অনেক কঠিন এটা, হ্যাঁ শেষ, বিরাট কঠিন না ব্যাপারটা? আপ মেইটা বেস্ট, আচ্ছা ঠিক আছে, বেস্ট একটা হইলেই হইছে, মনে রাখতে পারলেই হইছে। আচ্ছা তাহলে পশ্চিমে কি, বাংলাদেশের পশ্চিমে কি, বাংলাদেশের পশ্চিমে কি, অনেক কঠিন এটা। বাংলাদেশের পশ্চিমে হচ্ছে কি, পশ্চিমবঙ্গ। পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমে কি, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। আচ্ছা এইবার এইবার আর কিছু জায়গায় এসে আমরা আর কিছুক্ষণ আসো, আবার অনেকের নামাজের সময় হয়ে যাচ্ছে মনে হয়, বা অনেকের হচ্ছে, ঠিক আছে আমরা কিছু জায়গায় এবার একটু যাই, চলো। সেটা হচ্ছে, চলো দক্ষিণ তো বললা, দক্ষিণে বঙ্গোপসাগর বললা না একটু আগে? আমরা একজন বলল যে দক্ষিণে কি, বঙ্গোপসাগরের কথা বললাম। এই দক্ষিণের কথা, এই দক্ষিণের এসে যে কাজটা করবা, সর্বদক্ষিণ, তুমি দক্ষিণে যদি বঙ্গোপসাগর বলো তাহলে সর্বদক্ষিণের স্থান এর সাথে মনে রাখবা কেমনে, ছেড়া দ্বীপ। যে ছেড়া তারই আমরা বলি ছেড়া দ্বীপ, সর্বদক্ষিণের স্থান। আবার একজন জিজ্ঞেস করবেন যে ছেড়া দ্বীপ কি? ভাই সেন্ট মার্টিনের সর্বদক্ষিণের যে জায়গাটা, ওই অংশটাকে নাম আমরা বলে থাকি হচ্ছে ছেড়া দ্বীপ। আচ্ছা তাহলে ছেড়া দ্বীপটা কি, সর্বদক্ষিণের স্থান, এটা মাথায় রেখো। এটা কিন্তু এমনি এমনি বলি নাই, এটা কিন্তু এমনি এমনি বলি নাই। সর্বদক্ষিণের স্থান মানে তোমার দেশের সর্বদক্ষিণের স্থান, সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে ছেড়া দ্বীপ। সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে ছেড়া দ্বীপ। আচ্ছা সেই অনুযায়ী একটা কথা বলতে প্রথমেই ভুলে গেছি, সাধারণ জ্ঞান হইতেছে আসলে বিরাট একটা অংশ বা অনেক বড় পরিসর। সমুদ্রের জায়গা থেকে তুমি যদি, কি বলা যায় ওইটার পাখির নাম কি ভুলে গেলাম, হামিং বার্ড তথা হার্মিং বার্ডের মুখ দিয়ে যদি পানি উঠাও, যতটুকু পানি উঠবে এরকম আসলে যে পরে শেষ করা যাবে না, বা সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা সবার আছে, সো আমারও আছে। সেক্ষেত্রে যে জায়গাটার কথা আমরা বলবো, মানে যেটা বলবো, এই ক্ষেত্রে, এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভালো করার একটা উপায় হচ্ছে একটার সাথে একটা রিলেশন রেখে পড়া, রিলেট করে পড়া। দেখো এখানে আমরা কথা বলতেছিলাম কাকে নিয়ে, আমরা এখানে কথা বলছিলাম দক্ষিণকে নিয়ে না? এখানে আমরা কথা বলছিলাম কি, দক্ষিণকে নিয়ে। একজন বললা কি, দক্ষিণে কে আছে, দক্ষিণে কে আছে, একটু আগে বলছিলা দক্ষিণে কে আছে, বঙ্গোপসাগর বলছিলা, দক্ষিণে বঙ্গোপসাগর বলছিলা। দেখো তো তারই আশেপাশে আমরা একটার সাথে একটা রিলেট করতেছি না, একটার সাথে একটা রিলেট করতেছি না, পশ্চিমেটা বাদ, একটার সাথে একটা রিলেট করি। দক্ষিণে কি পড়ছিলা, দেখো পড়া কিভাবে, দেখো সহজ, সাধারণ জ্ঞান খুব সহজ। দক্ষিণে কি, বঙ্গোপসাগর পড়ছিলা, দক্ষিণে আমরা পড়ছিলাম বঙ্গোপসাগর। এই সেম ভাবে সর্বদক্ষিণের স্থান কি, ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ। আচ্ছা সেম ভাবে আমরা কি মনে রাখতে পারি, তাহলে এইটার সাথে এটা একটু মিলে, একটু যদি কষ্ট করি, সর্বদক্ষিণের স্থান বললাম, আচ্ছা ভালো কথা, তাহলে ইউনিয়নটা মনে রাখলে আমার সমস্যা কোথায়? সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা, সেন্ট মার্টিন নাকি? একটার সাথে একটা মিল করে যদি, একটার সাথে একটা মিল করে যদি আমরা পড়ি, মিল করে যদি পড়তে পারি, তাহলে জায়গাগুলা অনেকাংশেই কি হয়ে যায়, অনেকাংশেই আমাদের জন্য ইজি হয়ে যায়, পড়াগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এইবার বেশ কিছু জায়গা আছে সর্ব উত্তরের, দক্ষিণের, তবে আমরা সর্ব উত্তরের যে কথাটা একজন উত্তরে এটা বলছে, এটা মাথায় রাখো। হ্যাঁ সর্ব উত্তরের হচ্ছে পঞ্চগড়। এখানে চার যে দিক, এই চারটা দিক আমরা একটু মনে রাখবো, যে চারদিকে কে কোথায়, চারদিকে আমাদের চারদিকে মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কে কোথায়, এইটা একটু আমরা মনে রাখবো। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জিনিসটা মনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আমি আশা করি যে তোমরা এটা মাথায় রাখবা। তো ঠিক আছে, চলো আমরা এক বাক্যে একটু দ্রুততার সাথে এটা একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যদি প্রান্তীয় সীমানার দিকে চাই, তাহলে বাংলাদেশে আমাদের সর্ব উত্তরের জেলা, একটু আগেই বলছো সর্ব উত্তরের জেলা, আমি এটা লিখবো না, লিখলে আলটিমেটলি তোমাদের কি হবে, অনেক সময় অপচয় হবে। আমি একটু বলে যাই, সর্ব উত্তরের জেলায় যদি আমরা যাই, সর্ব উত্তরের জেলায় আমরা কি বললাম, পঞ্চগড়। সর্ব উত্তরের জেলা কি, পঞ্চগড়। তাহলে পঞ্চগড়ের থানা, পঞ্চগড়ে যদি হয় তাহলে সর্ব উত্তরের যে থানাটা, তার নাম হচ্ছে তেঁতুলিয়া। সর্ব উত্তরের
থানা, সর্বোত্তরের থানার নাম হচ্ছে তেঁতুলিয়া। ভালো কথা। তাহলে এবার সর্বপূর্বে যাই। পূর্বে কে? মানে বাংলাদেশের সর্বপূর্বে, পূর্বের জেলা কি? পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। পূর্বের জেলাকে বান্দরবান, জেলাকে বান্দরবান। আচ্ছা, আমরা এভাবে লিখেই দিই, তোমাদের সুবিধা হবে। জেলা, থানা, স্থান। আসো, সর্বপূর্বের জেলা যদি হয়, সর্বপূর্বের জেলা যদি বান্দরবান হয়, সর্বপূর্বের জেলা যদি বান্দরবান হয়, তাহলে থানা তো আর অন্য কোনো খানায় আসবে না, এরই তো আসবে, তাই না? এর থানার নাম হচ্ছে থানচি, আর জায়গার নাম কি? আখাইন ঠং। শেষ, জানো তোমরা। তারপর আমরা একটু রিভাইজ করতেছি। আচ্ছা, তাহলে পূর্বে, তাহলে পশ্চিমে কে? আরো মজা, দেখো পশ্চিমে ওই যে আমাদের সেই বিখ্যাত মামুর ব্যাঠা অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর এরিয়াগুলা। আসো, ঠিক আছে, তাহলে যাই চাঁপাইনবাবগঞ্জ। পশ্চিমে কে? পশ্চিমে হচ্ছে চাঁপাই, মানে কে? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে? সর্বপশ্চিমের হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এখন থানা হচ্ছে শিবগঞ্জ। এটার থানা একটা তেমন আহামরি আসে না, তবে এইখানকার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনা কষা বা মন কষা। তাও লিখে দিই, শিবগঞ্জ। কথা ক্লিয়ার? মনা কষা বা মনা কষা যেটাই হোক। আরেকটা আছে এবার উত্তরে, যেটা উত্তরে কই ছিল? উত্তরটা লিখি নেই না? আচ্ছা, না, উত্তরই তো প্রথমে বলছি। কোনটা বলা হয় নাই? দক্ষিণ বলা হয় নাই। দক্ষিণ অলরেডি তোমরা জানো। দক্ষিণ তো আর বলবো না, দক্ষিণ মুখে বলবো। দক্ষিণ হচ্ছে কক্সবাজার জেলা, টেকনাফ থানা, ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন স্থান। কথা ক্লিয়ার? আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এইবার কয়েকটা জায়গা মনে রাখতে হবে। যে আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা। এইবার যেটা মনে রাখতে হবে, আয়তনে সবথেকে বাংলাদেশের বড় জেলা, এগুলো মনে রাখতে হবে। আসো, আচ্ছা, আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা, সরি একটু মিস হয়ে গেছে। আয়তনে সবথেকে বড় জেলা, তাহলে কি? বড় জেলা, এটা কে? আয়তনে বড় জেলা, আয়তনে সবথেকে বড় জেলা, আয়তনে কে? মানে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, সবচেয়ে আয়তনে, আগের কি করলাম এটা? আচ্ছা, তোমরা কি এইটা নিয়ে প্রশ্ন করছো? উত্তরেরটা নিয়ে? আচ্ছা, উত্তরেরটা নিয়ে প্রশ্ন করছো। উত্তরেরটা বলা হয়নি, উত্তরের থানা পর্যন্ত বলছিলাম। স্থান, এটা থানা পর্যন্ত বলা হয়েছিল না? তেঁতুলিয়া, এটার স্থান হচ্ছে বাংলা বান্ধা। বা জায়গিরজোত। কথা ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, বাংলা বান্ধা অথবা, হ্যাঁ রাইট, বাংলা বান্ধা অথবা জায়গিরজোত। আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, ওকে, বাংলা বান্ধা অথবা জায়গিরজোত। ঠিক আছে, চলো সামনের দিকে যাই, যেখানে ছিলাম। বড় জেলা আয়তনে কে? বড় জেলা আয়তনে হচ্ছে রাঙামাটি। বড় জেলা আয়তনে কে? বাংলাদেশে রাঙামাটি, অনেকে বাংলাদেশের সবথেকে আয়তনে বড় জেলা, সবথেকে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি। সবথেকে ক্ষুদ্রতম জেলা, আয়তনে ক্ষুদ্রতম জেলা হচ্ছে
খেলা হবে সেই জেলা নাম কি বলো? বাংলাদেশের আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা যেটা হচ্ছে খেলা হবে সেই জেলা, সেটা কোন জেলা বলো? সেটা কোন জেলা বলতে পারতেছো না? আমার দেশের বাড়ি কই? আচ্ছা, আমার দেশের বাড়ি তো বাংলাদেশেই ভাইয়া। কি রে, এটা তোরা কইতে পারলি না? নারায়ণগঞ্জ। আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা, আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের লাস্ট যে জায়গাটা আমাদের ক্লাসের অনুযায়ী বাদ আছে কি? আমাদের এখন বাদ আছে আমরা ছিটমহলটা পড়ি নাই, তাই না? আমরা ছিটমহল নিয়ে পড়ি নাই, তাই তো? আচ্ছা, ছিটমহল নিয়ে পড়ি নাই, আর হচ্ছে আমাদের জলবায়ুর মধ্যে আমরা কিছু জিনিস পড়ি নাই। আচ্ছা আচ্ছা, আমরা ছিটমহলটা লাস্টে যাব, তার আগে আমরা জলবায়ুর মধ্যে একটু আসব। আসো, আমরা আমরা জলবায়ুর মধ্যে একটু আসব। সেটা হচ্ছে, চলো আমরা তাহলে ক্ষুদ্রতম জেলা, ক্ষুদ্রতম আয়তনে আমরা এটা পড়ে ফেললাম, আমাদের এটা শেষ। এবার আমরা একটু সামনের দিকে যাই। চলো, সামনের দিক হচ্ছে কি, আমরা কোথায় যাব? আমাদের জলবায়ুর মধ্যে আমরা যাব। জলবায়ুতে আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের জলবায়ুর অন্তর্গত, এটা আমাদের না জানলেও চলতেছে। আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হইতেছে আমাদের উষ্ণতম মাস, শীতলতম জেলা, তারপরে গরমতম জেলা, এই জায়গাগুলো এক্সাক্ট কয়েকটা 4 থেকে 5টা প্রশ্ন পড়লে এখান থেকে আমাদের ইনশাল্লাহ এনাফ। তাহলে কি সেগুলা? বাংলাদেশে প্রথমে আমরা যেটা বলবো, উষ্ণতম মাস। বাংলাদেশের কি উষ্ণতম মাস? সারা দুনিয়া পড়তে যাব না, সারা দুনিয়া পড়তে যাব না। উষ্ণতম মাস একটু বাংলিশ করে লিখলাম, হ্যাঁ। উষ্ণতম মাস এপ্রিল, উষ্ণতম মাস এপ্রিল। শীতলতম মাস জানুয়ারি। শীতলতম মাস হচ্ছে জানুয়ারি, শীতলতম মাস জানুয়ারি। উষ্ণতম জেলা, উষ্ণতম জেলা, শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। আর উষ্ণতম মাস, উষ্ণতম লিখলাম, আর উষ্ণতম যেটা, উষ্ণতমর জেলা কোনটা? উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। বিখ্যাত মামুর ব্যাঠা, আমের জন্য বিখ্যাত, আমের জন্য বিখ্যাত এই রাজশাহী। আর এই রাজশাহীর উষ্ণতম যে স্থান, সেটার নাম হচ্ছে নাটোরের লালপুর। নাটোরের লালপুর। এরপর হচ্ছে শীতলতম যেটা, শীতলতম যেটা, এই শীতলতম স্থান, মানে সরি, স্থান জেলা একই কথা, জেলাই নাও, কথা ক্লিয়ার? শীতলতম জেলা হচ্ছে আমাদের, এখানে আমরা কি বললাম? লিখছো এটা না? জেলা বলছে হচ্ছে রাজশাহী, আর শীতলতম জেলা হচ্ছে সিলেট। সিলেট এখানকার স্থানের যে জায়গাটার নাম বলা হয়, সেটা নিয়ে একটু বেশ কিছু জায়গায় বেশ কিছু জিনিস পাওয়া যায়। কোথাও পাওয়া যায় হচ্ছে লালখান, আবার ওই সর্বোচ্চ বৃষ্টিপাতের জায়গা লালাখাল, দুইটা কথাই বলা হয়। সো আমরা দুইটাই লিখে রাখবো, যেটা পাই লালখান, আবার কোথাও কোথাও আমরা পাই লালাখাল। ওই যে মানে সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয়, সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয়। এবং এটা আমরা, এটা কোথায় আলটিমেটলি? এটা হচ্ছে শ্রীমঙ্গল, হ্যাঁ, সিলেটের মৌলভীবাজার যে শ্রীমঙ্গল রয়েছে, ওই জায়গাটায়। আচ্ছা, এরপরে আমাদের আর দুইটা জিনিস, এখান থেকে আর দুইটা জিনিস আমরা পড়তে পারি, যে উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন বা সবচেয়ে ছোট দিন, এই জায়গাগুলো আমরা মূলত পড়তে পারি। যদিও সরি, উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন আমরা যদি এইটা পড়ি,
উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন এটা আমরা জানি, তাই না? 21শে জুন। উত্তর, এটা আমরা একটা মনে রাখবো। আমরা যে কোনো এখানে এই গোলার্ধের দিন, ছোট দিন বড় দিন, এগুলো আমরা যে কোনো প্রত্যেকটার একটা করে মনে রাখবো। উত্তর গোলার্ধের বড় দিন বা ছোট দিন যেটা মনে রাখবো, বা দক্ষিণ গোলার্ধেরটা মনে রাখবো, যেটা মন চায়, যে কোনো একটা মনে রাখবো, যে কোনো একটা মনে রাখবো। এখন যার যেটা সুবিধা হয়, যার যেটা সুবিধা হয়। তোমার যদি মনে হয় যে আমি উত্তরটা মনে রাখবো, রাখো। যদি দক্ষিণ মনে হয়, রাখো। তাহলে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন 21শে জুন। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন 21 জুন। আর উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত 22 ডিসেম্বর। তাহলে সেম ভাবে আমরা যদি একটু উল্টায়ে দেই, যে এই দিন যদি বলি যে তাহলে ক্ষুদ্রতম রাত কোনটা, এরই ক্ষুদ্রতম রাত হচ্ছে এইটা, আবার এরই ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম দিন হচ্ছে এইটা। হিসাব ক্লিয়ার? এগুলো নিয়ে অনেকের অনেক সময় প্যাচ লাগে, অনেক ঝামেলার মধ্যে মানুষ পড়ে। এগুলো নিয়ে ঝামেলার মধ্যে পড়বা না, এগুলো খুবই সিলি ম্যাটার। এটা নিয়ে ঝামেলার মধ্যে পড়ার কোনো কিচ্ছু নাই। যে কোনো একটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর সর্বত্র দিন রাত সমান হয় যেদিন, পৃথিবীতে সর্বত্র দিন রাত সমান হয় যেদিন, সেদিন হচ্ছে 21 মার্চ আর 23শে সেপ্টেম্বর। 21 মার্চ আর 23 সেপ্টেম্বর শেষ। এখান থেকে এটার কথা আমাদের শেষ। এইবার আমরা চলে যাব আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক। সেটা হচ্ছে খুবই সুন্দর একটা টপিক, পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে ছিটমহল। আমাদের শেষ যে জায়গাটা আজকে, সেটা হচ্ছে আমাদের ছিটমহল। এর আগে তোমাদের আর একটা কথা বলে দেই। আমাদের এই যে আবহাওয়া এবং জলবায়ুর যে জায়গাগুলো, আমাদের আবহাওয়া যে অফিস, বা আমরা যেখান থেকে কি করি, আমাদের মহাকাশ গবেষণা করি, আমাদের মহাকাশ গবেষণাটাই এক্সাক্ট করে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন কি করি আমরা, বিভিন্ন এই যে ঘূর্ণিঝড় বা দুর্যোগের আবার পূর্বাভাসও যে জায়গাটা থেকে পেয়ে থাকি, তার নাম হচ্ছে স্পার্শ। এটা একটু মনে রাখো, SPARSO, স্পার্শ। এটা আমরা একটু লিখে রাখবো, ঠিক আছে? একটু কষ্ট করে লিখে রাখবো। সরি, স্পেশাল রিসার্চ হবে। এটা একটু মাথায় রাখো, এটা একটু লিখে রাখো কাইন্ডলি, হ্যাঁ? এটা একটু কাইন্ডলি লিখে রাখো বা মাথায় রাখো, যেটাই হোক এটা আমরা একটু মাথায় রাখবো। আর কিছু আমরা দুইটা বিবিধ তথ্য, মানে এক্সট্রা দুইটা তথ্য জেনে রাখবো। সেটা হচ্ছে আমরা এক্সট্রা না, একটা তথ্য জেনে রাখি। সেটা হচ্ছে আমাদের যে 6 ঋতু, এই ঋতুর মধ্যে একটাকে আমরা বলি ঋতুরাজ। সেটার নাম হচ্ছে ঋতুরাজ, যার নাম হচ্ছে বসন্ত। দ্যাটস ইট। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের লাস্ট জায়গায়, যেটা হচ্ছে কি, ছিটমহল। চলো আমরা ছিটমহলের মধ্যে চলে যাব। চলো ছিটমহলে যাব আমরা। আচ্ছা, আশা করি এটা শেষ। হ্যাঁ, এটা শেষ। ওকে, না এটা থাক, আমরা ছিটমহলে যাই। চলো, আমাদের লাস্ট টপিক। ও সরি,
ছিটমহল। ছিটমহলটা কি? ছিটমহল হচ্ছে এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি হচ্ছে এনক্লেভ। ছিটমহলকে আমরা ইংরেজিতে বলে থাকি এনক্লেভ। সোজা কথায় বহু সংজ্ঞা আছে, বহু কিছু আছে, আমি এই কেতাবি বিদ্যা বইয়ের ভাষায় আসলে সংজ্ঞা দিতে যাইতেছি না, বইয়ের সাথে হয়তো মিলবে না। সোজা বাংলায়, সোজা কথায়, খাঁটি বাংলায়, এই বি একটা কান্ট্রি, এখানে আই আর একটা কান্ট্রি, সোজা বাংলায় বাংলাদেশ আর ইন্ডিয়া ধরে নিলাম না, বাংলাদেশ আর ইন্ডিয়াই, কারণ পড়বই তো এই দুইটা নিয়ে। এক কথায় শেষ, বাংলাদেশের কোনো বিক্ষিপ্ত অংশ ছড়ায়া ছিটায়ে যদি ইন্ডিয়ার মধ্যে থাকে, আবার দুইটাই যেহেতু স্বাধীন দেশ, আবার সেম ভাবে ভাইস ভার্সা ইন্ডিয়ার একটা জায়গা বা ইন্ডিয়ার কোনো বিক্ষিপ্ত অঞ্চল যদি বাংলাদেশের মধ্যে অবস্থিত থাকে, তাদেরকে আমরা কি বলতে পারি? পারস্পরিক বলতে পারি কি? ছিটমহল। মানে সোজা কথায় এমন একটা অঞ্চল যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের কি বলতে পারি? বিক্ষিপ্ত অঞ্চল বা বিচ্ছিন্ন জায়গা, তাদেরকে আমরা বলে থাকি ছিটমহল। সেম ভাবে এখন তাহলে আমরা কি করতে পারি? আমাদের এভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশ কিছু জায়গা এরকম, যখন আমাদের দেশভাগের আগে আমরা যখন আরেকটু সামনে যখন আগাবো, দেশভাগের যে সময়টা যখন আমরা থাকবো, যেখানে 1947 থেকে 70-71 যে জায়গাগুলো যখন আমরা পড়বো, সামনেই আমরা পড়বো সেগুলা, হয়তো ইনশাল্লাহ দেখা হবে সামনে, তখন আরো ক্লিয়ার হইতে পারবো। আমরা যখন দেশভাগ করি, দেশভাগ করার সময় আমরা তো সব একটাই সাবকন্টিনেন্টে ছিলাম, দ্যাটস ওয়াই কি হয়েছে, আমরা যখন আলাদা হয়ে যাই বেশ কিছু অঞ্চল এরকম হয়ে গেছে, তাকেই আমরা সোজা বাংলায় বলতে পারি ছিটমহল। সোজা বাংলায় কি বলতে পারি? ছিটমহল। এইরকমই ছিটমহলের বাংলাদেশ আর ভারতের মধ্যে, আশা করি ছিটমহলের ইস্যুটা ক্লিয়ার। এখন আসি ছিটমহল কয়টা, কেমন কি ছিল, যেগুলো এখন পরীক্ষায় আসার মতো কথা, আর আজাইরা কথা বলার লাভ নাই। বাংলাদেশ আর ভারতের মধ্যে মোট ছিটমহলের সংখ্যা ছিল 162টি, মোট 162টি। বাংলাদেশ সারা জীবনে একবার ভারতের কাছ থেকে হয়তো জিতছে। কিভাবে? এই 162টার মধ্যে বাংলাদেশ পাইছে 111টা, আর ইন্ডিয়া পাইছে 51টা। তাহলে যোগ করলে কত হয়? এই জীবনের প্রথম একবার হয়তো বাংলাদেশ জিতেছে ভারতের কাছ থেকে। সেটা কিভাবে? এইভাবে। সেটা হচ্ছে এইভাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এখন বলি যে বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল সংখ্যা ছিল কতটি? বাংলাদেশের মধ্যে ভারতের, দেখো খেয়াল করো, বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল ছিল কতটি? 111টা। যা তা আবার আরেকটা প্রশ্ন, যে ভারতের কতগুলো ছিটমহল বাংলাদেশ লাভ করেছে? 111টা। আবার বাংলাদেশের কতগুলো ছিটমহল ভারত লাভ করেছে? 51টা। বা ভারতের কতগুলা, হ্যাঁ, এগুলাতে মানুষ থাকে ভাই, এগুলোতে মানুষ থাকে, এটা অঞ্চল, এগুলা ভাই অঞ্চল, জায়গা, হ্যাঁ অঞ্চল, একটা নির্দিষ্ট প্লেস। আচ্ছা, এইখানে এই ঝামেলা ক্লিয়ার করার জন্য আমাদের 1974 সালের 16ই মে, 16ই মে একটা চুক্তি হয়েছিল শেখ মুজিবুর রহমানের সাথে এবং ইন্দিরা গান্ধীর, যেটাকে আমরা আর একটা ভাষায় বলে থাকি যে মুজিব ইন্দিরা চুক্তি। এটা জাস্ট মাথায় রাখো, খাতায় রাখার আপাতত কোনো প্রয়োজন নাই। আর আমাদের এই যে ছিটমহলের যে ঝামেলা, সেটা এসে একবারে চূড়ান্তভাবে শেষ হয়। যেই দিন চূড়ান্তভাবে শেষ হয় 2015 সালের 31 জুলাই মধ্যরাত। আবার 31 জুলাই পড়তে নিয়ে কেউ 36 জুলাই পইরা ফেলায়ও না, 31 জুলাই মধ্যরাত
যেটাকে আমরা বলতে পারি সোজা আর একটা কথায় বা 1 আগস্ট। জুলাইয়ের পরেই তো আগস্ট নাকি? এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের কথা। আর এই ছিটমহল নিয়ে একটা কথা মাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ছিটমহল ছিল কোনটা? বাংলাদেশের বৃহত্তম ছিটমহল ছিল কোনটা? এটা আমরা মনে রাখবো, বাংলাদেশের বৃহত্তম ছিটমহল ছিল কোনটা। এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশের এটা বৃহত্তম ছিটমহল ছিল হচ্ছে কোনটা? এটার নাম ছিল দহগ্রাম আঙ্গরপোতা। লালমনিরহাট। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এর বাইরে এখান থেকে আশা করি আমাদের জন্য খুব খুব বড় ধরনের বা বাজে আর কোনো জায়গা থেকে আসার কোনো সম্ভাবনা আমাদের ওইভাবে নাই। আশা করি সাধারণ জ্ঞান ব্যাপারটাই হচ্ছে প্রথম দিনই আসলে সবকিছু ক্লিয়ার করা যায় না, ধীরে ধীরে প্রথম দিনই আসলে ব্যাপারটা খুবই বোরিং লাগে। আমি নিজেও, আমার এমনটাই মনে হয়। আশা করি খুবই মনে হয় বোরিং লাগছে ক্লাস, স্বাভাবিক। একদিনে আলটিমেটলি সবই সম্ভব না, ধীরে ধীরে আমরা একটু একটু করে আসলে এটা আগাইতে হবে, একটু একটু আমরা পড়বো। আশা করি যতটুকু আমরা পড়ছি এর বাইরে আমাদের পড়ার জন্য এই টপিক থেকে ইনশাল্লাহ কোনো কিছু আর আসার কোনো সম্ভাবনা নাই। কথা কি ক্লিয়ার? আঙ্গরপোতা কি নাম ভাই, এখন আলটিমেটলি যে রাখছে ওই জানে ভাই, আমি তো আসলে কি বলবো। যাই হোক, এই হচ্ছে কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার জন্য দোয়া করো, হয়তো মাঝে মাঝে একটু কোনোখানে একটু স্কিপ হইতে পারে, কারণ আমি আসলে একটু তুলনামূলক খুব একটা স্টেবল না, একটু অসুস্থ, দ্যাটস ওয়াই একটু হইতে পারে। সো আমাদের সামনের দিন দেখা হচ্ছে, ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।